ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.2 এর তিনটা অঙ্ক, 7, 8 এবং 13 নম্বর অঙ্ক। তো আমরা প্রথমে 7 নম্বর প্রশ্নটা পড়ে ফেলি। 7 নম্বর প্রশ্নে আছে, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং এর ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে, এখানে ভূমি আর উচ্চতার সম্পর্ক দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে আমাদের ভূমি আর উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র শিখেছি, এখানে অষ্টম পাঠের মধ্যে আমরা এই 16.2 এর সূত্রগুলো শিখেছি। তোমরা ওখান থেকে সূত্রের ডিটেলসটা দেখে নিতে পারো। এখন আমরা অঙ্ক করার সময় যে সূত্র লাগবে সেটা দেখব, তারপরেও ওখানে বেশি আলোচনা করা হয়েছে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, এখানে ভূমি আর উচ্চতা দেওয়া সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্ক দিয়েই মূলত আমাদের কাজটা করতে হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সামান্তরিক বিষয়টা কি। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এরকম যদি হয় তাহলে আমরা তাকে বলছি সামান্তরিক। আর আমরা জানি সামান্তরিকের ভূমি যদি বি হয় আর উচ্চতা যদি এইচ হয়, অর্থাৎ এদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এক্ষেত্রে এইচ হয়, তাহলে এদের ক্ষেত্রফল ছিল বি এইচ। আমরা এরকমটা শিখেছিলাম বর্গ একক। এখন আমাদের যে কাজটা জরুরি সেটা হচ্ছে এই ভূমি আর উচ্চতার মধ্যে সম্পর্ক দেওয়া আছে, সেটা দিয়ে আমাদের ক্ষেত্রফলটা সূত্র আবিষ্কার করতে হবে। আর সেইটা থেকে এই 363 বসায় দিলে আমাদের এখান থেকে মান চলে আসবে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখান থেকে এইটার সম্পর্ক দিয়ে ক্ষেত্রফল বের করা, অর্থাৎ একটা অংশ ধরে নেওয়া। তো আমরা ধরি উচ্চতার, ভূমি উচ্চতার এত অংশ, তাহলে উচ্চতার সাথে গুণ করতে বলছে, তাই আমরা উচ্চতাটা ধরে নিব। তাহলে উচ্চতা কত এক্ষেত্রে? উচ্চতা আমরা চাইলে এইচ ধরতে পারি, আমরা চাইলে এম ধরতে পারি, এক্স ধরতে পারি, যে কোনো কিছু ইচ্ছা করলে ধরা যায়। তা আমি মনে করলাম এম ধরলাম। এখানে এম এককটা কি হবে? মিটার হবে নাকি সেন্টিমিটার হবে নাকি কি হবে, সেটা এখানে দেখে আমরা বুঝতে পারবো। এই যে ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটার, তাহলে আমাদের এর একক হবে হচ্ছে মিটার। তাই আমরা এখানে মিটার লিখলাম। তাহলে ভূমি কি হবে? ভূমি হবে এটার, বলছে ভূমি উচ্চতার এত অংশ, তাহলে ভূমি হবে হচ্ছে m ইন্টু 3/4 মিটার। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 3m/4 মিটার। কেউ যদি একবারে 3m/4 লেখে, এই উপরের লাইনটা না লেখে তারটাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা উচ্চতা আর ভূমি পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র ছিল এরকম যে, তাহলে বা প্রশ্ন মতে এভাবে যে কোনো কিছু লিখতে পারো বা এখন লিখতে পারো, সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তার মানে 3m/4 ইন্টু উচ্চতা হচ্ছে m সমান হচ্ছে ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের পরিমাণ দেওয়া আছে 363, তাই আমরা এখানে 363 লিখে দিলাম। তারপরে কি করব? এখানে আমরা গুণফল বের করব বা আর গুণন করে দিতে পারি আমরা। সেটা কি হবে? 3m²/4 সমান 363। এটাকে যদি আর গুণন করি তাহলে কি হবে? বা 3m² সমান 363 ইন্টু 4। এটা ক্যালকুলেটরে আমরা বের করব। 363 গুণ 4 হচ্ছে 1500 বা 1452। তাহলে আমরা লিখব 3m² সমান 1452 বা m² সমান আমার আসে কত? 1452/3। তো আমরা এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসে 484। তাহলে m² সমান 484। এটাকে আমরা কি করব? এটাকে রুট করব, রুট অ্যান্সার। তাহলে আসে হচ্ছে 22। তাহলে m সমান হচ্ছে 22। আমরা এখানে বর্গমূল করে লিখতে পারি অথবা রুট দিয়ে দেখাতে পারি। তাহলে আমাদের m এর মান হচ্ছে 22। m ছিল কি? উচ্চতা। প্রশ্নে বলছিল উচ্চতা এবং ভূমি বের করতে, তাহলে ভূমি আমরা এখান থেকে বের করব। তাহলে লিখব অতএব উচ্চতা সমান 22 মিটার। আর ভূমি আমরা কত পাচ্ছি? ভূমি পাচ্ছি হচ্ছে
3m, তার মানে 3 × 22 ডিভাইডেড বাই 4 মিটার। তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 3/4, তার মানে হচ্ছে 16.5, 16.5 মিটার। তাহলে আমাদের এই হচ্ছে একটা উত্তর আর এই হচ্ছে আর একটা উত্তর। আমরা লিখতে পারি উচ্চতা এত আর ভূমি এত। তাহলে আমাদের বের হয়ে গেল। মোটের উপর আমাদের কাজটা ছিল হচ্ছে এখান থেকে উচ্চতা এবং ভূমির একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশন দিয়ে আমরা ক্ষেত্রফল বের করেছি। ক্ষেত্রফলের মান দেওয়া ছিল, সেটা বসায় দিয়েছি। এরপরে একটাই চলক আছে, এক্ষেত্রে এই চলকের মান বের করতে হবে। এটা যে কোনো উপায়ে তোমরা বের করে নিতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কটার ক্ষেত্রে যাব, অর্থাৎ 8 নম্বর অঙ্কের জন্য যাব। 8 নম্বর অঙ্কে কি আছে? একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এরপরে বলছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তা আমরা সামান্তরিকের ভূমি আর উচ্চতা এই মাত্র দেখলাম যে সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে তার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করা যায় তাহলে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা প্রশ্নেই বলে দেওয়া আছে। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ভূমি আর উচ্চতা দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা, আর সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা আগে ক্ষেত্রফলটা বের করে ফেলি। আমরা প্রথমে কি করব? প্রথমে করব হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। যদি কেউ অক্ষর দিয়ে লিখতে চায় লিখতে পারে, না হলে এরকম রাখলেও হবে। তাহলে এখানে ভূমি কত? 125, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হবে, এখানে বর্গ একক কথাটা লেখা যেতে পারে। তাহলে এই দুটোকে আমরা গুণ করব। 125 গুণ 5, তার মানে 625 বর্গ মিটার। এটা আমরা কি পেলাম? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নে বলে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে 625 বর্গ মিটার। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 625 বর্গ মিটার থাকে, আমরা জানি একটা বর্গক্ষেত্রের এরকম যদি থাকে, বর্গক্ষেত্র এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, বা বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বাহু বের করতে গেলে কি করব? এখানে যেরকম বর্গ করলে বের হয়েছে ঠিক তার উল্টা কাজটা করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাই আমরা লিখব অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য। আমরা যদি এ অক্ষর দিতে চাই দিতে পারি, যদি না দিতে চাই তাও সমস্যা নেই। তাহলে এখানে আমরা পেলাম 625, এটা হবে মিটার, তার রুট করেছি তাই এজন্য মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল বর্গ মিটার, কিন্তু এখন বাহুর দৈর্ঘ্য যেহেতু হয়েছে বর্গমূল করেছি, অর্থাৎ একই একক দিয়ে যেহেতু ভাগ করেছি এজন্য এটা মিটার হয়ে গেছে। তাহলে এখানে 625, 25 25 625, মানে 625 রুট করলে হবে হচ্ছে 25। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে 25 মিটার। এখন প্রশ্নে বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তা বর্গক্ষেত্রে যদি আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের কাজটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানা। তা এটা ছিল সূত্র। এখান থেকে যদি আমরা সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তা অতিভুজ আমরা বের করেছিলাম √a² প্লাস a²। সূত্র দেখলে ভালো বুঝতে পারবে, অষ্টম পাঠের মধ্যে সূত্রগুলো আছে। তাহলে এটা হয় হচ্ছে 2a²। তাহলে এটাকে আমরা রুটের বাইরে আনলে হয় a√2। তার মানে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√2। এই a√2, এ মানে এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 25। তা আমরা যদি এখানে সরাসরি বসাই দিই তাহলেও কোনো সমস্যা নেই। অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান
25√2 মিটার। এখন অনেকে মনে করতে পারে যে স্যার আপনি তো এখানে সূত্র লিখলেন না, তাহলে কিভাবে করলেন? তো আমরা সূত্র আসলে জানি, সেইটা অনুযায়ী বসে দিতে পারি। বাহু ইন্টু √2 করলে যেটা হয় সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর যাদের ডাউট লাগবে যে এত শর্ট করে করলে হবে কিনা, তাহলে তারা কি করতে পারে, এখানে বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নিতে পারে, অর্থাৎ বর্গক্ষেত্র যখন শুরু হবে তার আগেই এখানে লিখে নেবে যে বর্গের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে a² = 625। অর্থাৎ তখন এখানে ছোট করে আমি লিখতেছি, এটা শর্ট করে দেখাচ্ছি যারা অক্ষর দিতে চায় তাদের জন্য। তাহলে এটা হবে a², তাহলে এটা হবে a, তার মানে এটা a, তাহলে এখানে সূত্রটা আসবে a√2। আমি এটার পক্ষে না, এজন্য আমি প্রথমে যেটা করেছি সেটাই ঠিক আছে। যদি কারোর মনে হয় অক্ষর দিয়ে লিখবে তাহলে সে এইভাবে লিখতে পারে। তাহলে মোটের উপর আমাদের কি কি দেওয়া ছিল, সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া ছিল, সেটা দিয়ে বলেছিল সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। সেক্ষেত্রে আমরা কি করেছি, সামান্তরিকের ক্ষেত্রফল বের করেছি সূত্র দিয়ে, ভূমি গুণ উচ্চতা, সেটা দিয়ে যে ক্ষেত্রফল পেয়েছি সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা রুট করি তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাবো, আর এক বাহুর দৈর্ঘ্য ইন্টু √2 হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। এছাড়া যদি আমাদের অন্য কোনো কাজ লাগে তাহলে তখন আমরা এটা অন্য কাজেও ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই, কর্ণের দৈর্ঘ্য √25√2। এটাকে যদি দশমিক করতে চাও তাহলেও হবে, না করলেও হবে, অসুবিধা নেই। এর জন্য আমি এই পর্যন্ত রেখে দিয়েছি। এখন আমরা 13 নম্বর প্রশ্ন পড়ব। এখানে গ্যাপ দিয়েছি কারণ পরবর্তী পাঠে সাজানোর জন্য মূলত গ্যাপটা দিয়েছি, আর এই অঙ্কটা একটু আলাদা, আর এই পাঠটা একটু ছোট হয়ে যাচ্ছিল, এজন্য আমরা 13 নম্বর অঙ্কটা এর মধ্যেই করে ফেলবো। তো 13 নম্বর অঙ্কে কি বলেছে, 13 নম্বরে দেখো আছে অষ্টভুজ। অষ্টভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ সবই কিন্তু বহুভুজ। তার সুষম মানে হচ্ছে সব বাহুগুলো সমান। আমি এটাও অষ্টম পাঠের মধ্যে সুন্দর করে বুঝিয়ে বলেছি, সেটা তোমরা দেখে নিতে পারো, সেখানে অবশ্যই বিস্তারিত আলোচনা আছে। তারপরেও এখানে আমি সূত্র যখন লাগে তখন আবার দেখাই দেই, মূলত চ্যাপ্টারের প্রথমে এটা আলোচনা করে নিলে সবার জন্য ভালো হয়, সবাই ওটা দেখে নিলে সুবিধা হয়। এখন আমরা বহুভুজ বলতে বুঝছি অনেকগুলো বাহু, আর সুষম বহুভুজ মানে বুঝতে পারছি যে বাহুগুলো সব সমান হতে হবে। যেমন সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সেটা কিন্তু সুষম বহুভুজ, যদি বর্গ হয় তাহলেও সেটা সুষম বহুভুজ। এরকম পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, নবমভুজ যাই থাকুক না কেন, বাহুগুলো যদি সমান হয় তাহলে আমরা তাকে বোঝাতে পারবো যে এটা সুষম বহুভুজ। তো এখানে সুষম অষ্টভুজ মানে 8টা বাহু আছে। তো 8টা বাহু থাকলো, আমরা এরকম একটা চিত্র আঁকবো, তাহলে সবার জন্য বুঝতে সহজ হবে। এর মাঝখান দিয়ে আরেকটা দাগ, এর মাঝখান দিয়ে আরেকটা দাগ। আপনারা কি করবেন, যখন এটা আঁকবো আমরা তখন এটা থেকে এরকম যখন লম্বালম্বি ভাবে দাগ দিব, দাগ দেওয়ার পরে কাঁটা কম্পাস বসায় নিয়ে ছোট ছোট করে এখানে একই ডিস্টেন্সে বৃত্তচাপ বসায় দিব ছোট ছোট করে, তাহলে চিত্রটা পারফেক্ট হবে। আর যদি না বসায় আন্দাজে এরকম দাগ দিয়ে দিই তাহলে কিন্তু পারফেক্ট হবে না। তো একদম পারফেক্ট হতে হবে এমনও কথা নেই, মোটামুটি একটা সুন্দর শেপ আসলেই হবে। আমরা হাত দিয়ে এঁকেছি, তাও মোটামুটি ভাবে কাছাকাছি হয়েছে বলে আশা করা যায়। তো এটা হচ্ছে দেখো অষ্টভুজ মানে 8টা বাহু আছে। এই 8টা বাহু দিয়ে যে বহুভুজ হয়েছে মূলত সেই বহুভুজের কথা এখানে বলা আছে। সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের এখানে কেন্দ্র হচ্ছে এই, কেন্দ্র থেকে কৌণিক বিন্দু মানে এই শীর্ষবিন্দুগুলোর কথা বলা হয়েছে, এর দূরত্ব কত 1.5। তা আমি এখানে একটার মধ্যে 1.5 লিখলাম। এখানেও চিত্র আঁকা বাধ্যতামূলক না, তারপরেও আমরা অক্ষর দিয়ে অঙ্কটা যদি করি তাহলে শর্টকাটে অঙ্কটা হয়ে যাবে, আর যদি চিত্র না এঁকে করি তাহলে অঙ্কটা অনেক বড় হবে। তো আমরা এখানে 1.5 দিচ্ছি, তাহলে নিশ্চয়ই এটাও 1.5 হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই মানে এর ভিতরে যে ত্রিভুজগুলো হয়েছে সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো সবারই হচ্ছে 1.5, কারণ কৌণিক বিন্দু আর এই কেন্দ্রবিন্দুর দূরত্ব বলেছে, এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য বলে নাই। অনেকে মনে করে বারা এই অঙ্কটা যারা ভুল করে মূলত তারা কি মনে করে এটা এর মানে বাহুর দৈর্ঘ্য দিয়ে যে সূত্র আছে সেই সূত্র বসায় দিলে ক্ষেত্রফল বের হয় বটে, কিন্তু
ভুল হয়, কারণ এটা বাহুর দৈর্ঘ্য না, এটা হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব বা কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, এখানে 1.5। তার মানে আমি যদি এখানে মাঝখানে ও দেই আর এটা এ আর এটা বি দেই, তাহলে এ ও বি একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের এই দুটো বাহু পরস্পর খেয়াল করে দেখো সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হয়েছে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, বাট এ বি কিন্তু সমান না। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের যদি এ বি দেওয়া থাকতো তাহলে আমরা ওইটা দিয়ে করতে পারতাম, তার মানে ওই সূত্র আমরা কাজে লাগাতে পারতেছি না। কিন্তু আমরা 16.1 একটা সূত্র শিখেছি যে দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম ছিল, হাফ এ বি সাইন থেটা। তার মানে আমি সন্নিহিত বাহু বলতে এই দুই বাহুর কথা বলছি, এ এবং বি এর মান এক্ষেত্রে 1.5, কিন্তু আমরা থেটার মান জানি না বা প্রশ্নের মধ্যে থেটার মান দেওয়া নেই, তাহলে কিন্তু ওই সূত্র দিয়ে ওইভাবে করা যাবে না। এই সূত্র দিয়ে করতে গেলে আমাদের কি করতে হবে, থেটার মান লাগবে। তাই সেই থেটার মান বের করার জন্য আমাদের অতিরিক্ত কাজ করতে হবে। সেটা কি, যেহেতু এর বাহুগুলো সব সমান আর যে কোনো কিছু যদি রোটেশন ফুল হয় অর্থাৎ সম্পূর্ণ ঘুরে আসে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হয় হচ্ছে 360 ডিগ্রি। এটা শুধু যে বৃত্তের ক্ষেত্রে হবে এমন না, যে কোনো বহুভুজ হোক, যে কোনো আমরা যেরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করি, অর্থাৎ পুরাটা ঘুরে আসলে প্যানোরামা পুরো অংশ ঘুরে যখন আসবে সেটা কেন্দ্রে উৎপন্ন কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি। যেমন ঘড়ির মধ্যে হয়, আমরা যদি একটা জায়গা থেকে ঘুরে ঘুরে আসি, আঁকা বাঁকা হয়ে ঘুরে আসলেও আমরা যদি এরকম 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 ঘুরে আসি, তাও যদি এর একটা মাঝখানে একটা ভর কেন্দ্র বা মাঝখানে একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে এর চতুর্দিকে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তা সেই অনুযায়ী এখানে নিশ্চয়ই কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর সেই কোণের মান হচ্ছে এইটার মান আমাদেরকে বের করতে সাহায্য করবে, কারণ এর বাহুগুলো যেহেতু সব সমান, তাহলে এই কেন্দ্রে এখানে প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের পরিমাণও সমান। তো এই ক্ষেত্রে 8টা বাহু আছে, তাহলে আমরা 360 ডিগ্রিকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এই একটা ত্রিভুজের যে দুটো বাহু হচ্ছে এ ও এবং বি ও, তার অন্তর্ভুক্ত কোণ এ ও বি সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, ধরি কোণ এ ও বি সমান কত, থেটা। এটা সমান কত হবে, 360 ডিভাইডেড বাই 8। তাহলে এটার মান কত আসে, এটার মান আসে সম্ভবত 45 ডিগ্রি। 360 ডিভাইডেড বাই 8, 45 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণ একটা বাহুর জন্য সেটা হচ্ছে 45 ডিগ্রি, আর এ ও সমান বি ও সমান হচ্ছে 1.5 মিটার, নাকি সেন্টিমিটার, মিটার। প্রশ্নে যা দেওয়া থাকবে আমরা তাই লিখবো। এখানে প্রশ্ন অনেক সময় মিটারও দেওয়া থাকে, অনেক সময় সেন্টিমিটারও দেওয়া থাকে। তা আমাদের কাজ হচ্ছে এখান থেকে এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তাহলে আমরা লিখবো, এখানে একটা কথা লিখে দিতে পারো, চিত্রে এ ও বি থেটা সমান এটা, আবার এ ও সমান বি ও সমান এটা। তাহলে আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ও ইন্টু বি ও ইন্টু সাইন কোণ এ ও বি। আমরা এই কোণের মান দিয়ে এই কাজটা করতে পারি। এখন দেখো, এখানে যেহেতু আমাদের এই ব্যবস্থাটা আমরা করেছি, তাহলে এখন এখানে মান বসাতে হবে। মূলত আমি এই সূত্রটা ইউজ করেছি, হাফ এ বি সাইন থেটা। এ বি মানে এখানে বাহুর দৈর্ঘ্য। আমরা যদি ছোট হাতের অক্ষর ইউজ করি তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি যদি এটা করতে চাও এ সমান এত, আবার এ সমান এত, তাহলে আমরা এখানে এ ইন্টু এ দিতাম, তাতেও সমস্যা নেই। এটা বুঝতে পারলে মূলত ইউজ তুমি যেভাবে করবে সেভাবেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার একক কিন্তু বর্গ একক, বর্গ একক। তাহলে এটার মান হাফ ইন্টু এ ও মানে 1.5 ইন্টু 1.5 ইন্টু সাইন থেটা মানে 45 ডিগ্রি, এটা বর্গ মিটার। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে আমরা মান বসাতে পারি, যেমনটা
1/2 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 বর্গ মিটার। এখানে কাজটা হচ্ছে আমরা যে সাইন 45 ডিগ্রির মান বসালাম, অনেক সময় এখানেও অন্য কোনো ডিগ্রি মান আসলো যেটা মুখস্থ বসানো যায় না, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে সাইন 45 ডিগ্রি বসাবো। এখানে সাইন 45 বসায় দিলে যে মান আসে আমরা সেটাই এখানে বসায় দিব, দিয়ে এর পরবর্তীতে ক্যালকুলেটরে বসায় দিব। 1/2 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 1/√2 একবারে বসায় দিলেও হবে, কেউ যদি ভেঙে ভেঙে করতে চায় তারটাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম 0.7954951288 বর্গ মিটার। এই যে আমি সবগুলো ডিজিট লিখলাম, এখানে অনেকেই কমেন্ট করবে যে স্যার এখানে কি সবগুলো ডিজিট লিখতে হবে? আমি বলবো যে হ্যাঁ, আমরা সবগুলো ডিজিট এক্ষেত্রে লিখবো, তবে একটা জিনিস হচ্ছে যে কেন লিখবো, এই উত্তরটা যদি পরবর্তীতে কাজে লাগে তাহলে আমরা সবগুলো লিখলে উত্তরটা পারফেক্ট আসবে। আর যদি এটা শেষ লাইন হয়, অর্থাৎ এরপরে এই উত্তর আমাদের আর কোনো কাজে না লাগে, তাহলে আমরা বরাবর এটাকে 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত রেখে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে আমি বলবো যে এটা সব রাখতে হবে, কারণ এই অঙ্কের উত্তর এই পর্যন্ত যে আসছে সেটা আমরা পরবর্তীতে আবার কাজে লাগাবো। কেন কাজে লাগাবো? আমরা এতক্ষণে বের করেছি এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এখানে 8টা ত্রিভুজ আছে, তার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। তাহলে আমাদের বের করতে হবে টোটাল 8টার। তাহলে আমরা এটাকে 8 দিয়ে গুণ করে দিব, তাহলে উত্তরটা চলে আসবে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0.7954951288 বর্গ মিটার। অতএব যে সুষম অষ্টভুজ বলছে তার ক্ষেত্রফল, সুষম অষ্টভুজের ক্ষেত্রফল, তাহলে কি হবে? এটার সাথে আমরা জাস্ট 8 গুণ করে দেবো। 8 ইন্টু 0.7954951288 বর্গ মিটার। তাহলে এটার সাথে এটা গুণ করে দিব, গুণ করলে যা আসে উত্তর তাই আমরা বসায় দিব, ইন্টু 8। তাহলে আমাদের আসছে হচ্ছে 6.36396131 বর্গ মিটার। এটা উত্তর হয়ে গেছে। এই উত্তরটাকে আমরা এখন কম করে লিখতে পারি। অতএব 6.364, আমরা এই 9 থেকে বাদ দিয়েছি তাই আগেরটার সাথে 1 যোগ করেছি। কেন? 5 বা তার চেয়ে বেশি হলে বাদ দেওয়া অংশ থেকে আমরা 1 যোগ করে দিই, বর্গ মিটার। এটাই উত্তর। এখানে প্রায় লেখা যেতে পারে। তাহলে আমাদের মোটের উপর এখানে আমি অনেক কথা বলেছি, মূলত একটা নতুন ধরনের অঙ্ক, এজন্য এতভাবে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের মূল কাজ হচ্ছে অষ্টভুজ হোক, ষড়ভুজ হোক, পঞ্চভুজ হোক, যদি কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য না দেওয়া থেকে এর ভিতরের অংশের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর যতগুলো ত্রিভুজ থাকবে তাই দিয়ে জাস্ট গুণ করব। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এভাবে বের করেছি, কেউ অন্যভাবে যদি বের করতে পারে তার অসুবিধা নেই, সেভাবে করবে। তবে আমাদের কাজ হচ্ছে একটার ক্ষেত্রফল বের করে তাকে 8 দিয়ে গুণ করেছি, তাই অষ্টভুজের ক্ষেত্রফল বেরোচ্ছে। এটা যদি ষড়ভুজ তারপরে পঞ্চভুজ থাকতো তাহলে আমরা 5 দিয়ে গুণ করতাম। যতগুলো বাহু হবে মূলত অত সংখ্যা দিয়ে এখানে গুণ করতে হবে, তাহলে সেই বহুভুজের ক্ষেত্রফলটা বের হবে। আর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো, অর্থাৎ এ বির মান দেওয়া থাকতো, তাহলে আমরা কিন্তু সরাসরি যে সূত্র শিখেছি na²/4 cot 180/n, ওই সূত্র দিয়ে করলে সরাসরি পুরোটার ক্ষেত্রফল একবারে বের হয়ে যাবে। উদাহরণের মধ্যে এরকম একটা অঙ্ক আছে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে 9 এবং 10 নম্বর অঙ্ক।
সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।